তো ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। সবার প্রথমে সিকিউ, সবার প্রথমে বলা হয়েছে যে ঋণ গ্রহণের পূর্বে কোনটি বিবেচনা করতে হয়। ঋণ গ্রহণের পূর্বে কোনটি বিবেচনা করতে হয়, ঠিক আছে। তো আনসার হচ্ছে কি কিস্তি পরিশোধের ক্ষমতা। এখন কেন ভাইয়া আমি ঋণ গ্রহণ করবো, আমি ঋণটা পরিশোধ করতে পারবো কিনা সেই বিষয়টি সম্পর্কে আমি সক্ষমতা আছে কিনা ওই জিনিসটা আমার জানার প্রয়োজন। ঋণের মেয়াদ, কিস্তির পরিমাণ, ঋণের পরিমাণ, এই বিষয়গুলো হচ্ছে আমার পরবর্তীতে প্রযোজ্য, কিন্তু সবার ফার্স্টে যে জিনিসটা আসে আমি এই ঋণটা শোধ করতে পারবো কিনা, এই কারণে হচ্ছে কিস্তি পরিশোধের ক্ষমতা, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তারপর সব থেকে কমন প্রশ্ন হচ্ছে কি অর্থের সময় মূল্যের কারণ কোনটি। অর্থের সময় মূল্যের কারণ আনসার ক সুদের হার। কারণ কি আমরা সবাই জানি অর্থের সময় মূল্যের কারণ হচ্ছে সুদের হার, যার কারণে হচ্ছে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য হয়ে থাকে সুদের হারের কারণে। ওকে, ঠিক আছে। তারপরে প্রশ্ন আসছে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্যকারী উপাদান হলো। ঠিক আছে, একটু আগে আমি রিপিটেড করছি, প্রশ্নটা কি বলছি ভাই দেখো, বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদান। একটু আগে আমি বলছিলাম যে সুদের হার, ঠিক আছে, সুদের হার এটা আমার আনসার, ঠিক আছে। সুদের হারের কারণে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য হয়ে থাকে। আরেকটা জিনিস আছে যেটাকে হচ্ছে কি বাট্টার হার বলা হয়। বাট্টার হারের মানে হচ্ছে তোমার অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যে সুদের হার ব্যবহৃত হয় সেটিকে বাট্টার হার বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে কারেক্ট আনসার 2 ও 3, এটা হচ্ছে গ নম্বরে আসছে, ঠিক আছে। তারপরের আনসার, তারপর আসতেছে, ওদেরকে বলার সুযোগ আসতেছে। তারপর রুল 72 অনুযায়ী নিচের কোনটিকে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। ঠিক আছে, আমাদের রুল 72 একটা সূত্র আছে, রুল 72, এটা হচ্ছে মেয়াদ পাওয়া যায় n সমান রুল 72-এ n সমান 72 ভাগ সুদের হার আই মানে হচ্ছে কি সুদের হার, ঠিক আছে। তো আমার হচ্ছে কি বলছে প্রশ্নকে, সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায় কোনটিকে, আমরা কোনটি ভাগ করতেছি ভাইয়া, আনসার হচ্ছে কি 72কে আমরা সুদের হার দ্বারা ভাগ করতেছি, এই কারণে আনসার হবে আমার খ 72। বি ইয়ামিন হামিদ বি আনসার, হ্যাঁ কারেক্ট আনসার, ঠিক আছে। তারপর বলছে জনাব রাতুল তার সঞ্চিত 5 লক্ষ টাকা বার্ষিক 6% হার সুদে ব্যাংকে বিনিয়োগ করতে চাইলে বন্ধুর পরামর্শে নিজ এলাকায় জমি ক্রয় করেন, যার মূল্য 8 বছর পর দ্বিগুণ হয়। ঠিক আছে, প্রশ্নে বলছে জনাব রাতুলের জমি ক্রয়ের সুযোগ ব্যয় কত। ঠিক আছে, সুযোগ ব্যয় কত, ঠিক আছে। এখানে আমার উদ্দীপকে একটা জিনিস আছে, উদ্দীপকে কি জিনিস আছে, এই যে দেখো এইখানে একটা শব্দ বলা আছে দ্বিগুণ হয়। ঠিক আছে, যখনই আমরা এই ধরনের অঙ্ক পাবো যে দ্বিগুণ হয়, 8 বছর পর দ্বিগুণ হয়, কত সময়ে দ্বিগুণ হয়, এখানে দ্বিগুণ শব্দটা থাকলে আমরা রুল 72 প্রয়োগ করব। একটু আগে রুল 72 শব্দটা বা সূত্রটা আমরা প্রয়োগ করে এসেছি, রুল 72। ঠিক আছে, সুযোগ ব্যয় কত মানে কি পার্সেন্টেজ, সুদের হার, আয় প্রশ্ন আমাকে আয়ের মান কত জানতে চেয়েছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আয় সমান 72 ডিভাইডেড বাই কত n, 72 ডিভাইডেড বাই n সমান n মানে কত, এখানে 8 বছর, 8 72 ভাগ 8 সমান কত, 8 9 72। তাহলে আনসার হবে কত আমাদের ক, আনসার ক। তারপরে আমাকে প্রশ্ন বলেছে জনাব রাতুলের সিদ্ধান্ত গ্রহণে রুল 72-এর প্রয়োগ হয়েছে। অবশ্যই প্রয়োগ হয়েছে ভাইয়া, কারণ কি, কারণ হচ্ছে আমাদের ক নম্বরে যখন আমরা সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে গেছি সেই ক্ষেত্রে আমরা রুল 72 প্রয়োগ করেছি। ঠিক আছে, তার মানে কি আমার আনসার 1 কারেক্ট। তারপর ব্যাংকে টাকা রাখা অধিক লাভজনক ছিল। চলো একটু ব্যাংকে দেখে আসি, ব্যাংক আমাদেরকে কি বলেছে। ব্যাংক আমাদেরকে কত পার্সেন্ট সুদ দিচ্ছে, বার্ষিক 6% হার সুদে। ঠিক আছে, ব্যাংক আমাকে 6% সুদ দিবে। অন্যদিকে আমি যদি জমিতে বিনিয়োগ করি সেই ক্ষেত্রে আমি সুদের হার পাচ্ছি আমার কত 9%, সুদের হার পাচ্ছি আমি 9%।
তাহলে ব্যাংক আমাকে সুদ দিবে 6% আর জমি আমাকে সুদ দিচ্ছে 9%। তো সেই ক্ষেত্রে আমার সুদের হার যেটাতে বেশি সেই প্রকল্পে লাভ বেশি। কারণ কি, সুদ যেটাতে বেশি অতিরিক্ত মুনাফা বা হচ্ছে টাকা অতিরিক্ত সেটাতে বেশি আসবে। তার মানে কি, ব্যাংকে টাকা রাখা লাভজনক ছিল না, এটা ভুল। বন্ধুর পরামর্শ যুক্তিযুক্ত ছিল, হ্যাঁ অবশ্যই। কারণ কি, বন্ধুর পরামর্শ ছিল যে কি করবে, আমাদের জমিতে বিনিয়োগ করবে। তো আমাদের কারেক্ট আনসার 1 and 3, 1 and 3 হচ্ছে আমার খতে আছে। ঠিক আছে, তারপরের এমসিকিউ, প্রতিটি বিনিয়োগের সাথে কোনটি জড়িত থাকে? আনসার হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কেন? সুযোগ ব্যয় কাকে বলে? একটি প্রকল্পে বিনিয়োগের ফলে অন্য একটি প্রকল্পকে ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলা হয়। যেমন আমরা হচ্ছে ঠিক এর আগের এমসিকিউতে দেখে এসেছি, ওখানে কি করছে ভাইয়া, সে হচ্ছে ব্যাংকে টাকা না রেখে জমিতে টাকা বিনিয়োগ করেছিল। ঠিক আছে, তো তার একটা ছাড়তে হয়েছিল, তো এই কারণে বিনিয়োগের ফলে কি, একটাতে না করে আরেকটাকে করতে হয়। এই কারণে প্রতিটি বিনিয়োগের সাথে কোনটি জড়িত? সুযোগ ব্যয় জড়িত। তারপর এই যে আবার আসছে এটা হচ্ছে, তোমরা একটু কমেন্ট সেকশনে দ্রুত আনসার করে জানো তো। এটা একটু আগে সলভ করানো হয়েছে, আমি একটু একটা শর্ট টেকনিক বলে দিয়েছিলাম। একটু আনসার করো, দেখো একটু আনসার করো। প্রশ্নটা বলা হয়েছে যে এক্স ব্যাংক 6 বছরে দ্বিগুণ শর্তে জনগণের নিকট থেকে টাকা নিচ্ছে, এতে সুদের হার কত? সুদের হার আয় নির্দেশ করতে, আয় সবাই দ্রুত কমেন্ট সেকশনে আনসার জানাও। আচ্ছা, আমি একটু লাইভ থেকে ভিডিও আবার জয়েন করি। ইয়ামিন হামিদ বি আনস, নিঝুম সরকার বি আনস, নাসরিন সুলতানা বি আনস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমাদের যারা বি আনস বলেছো তোমাদের আনসার কারেক্ট। তারপর আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই। ঠিক আছে, ব্যাখ্যাটা কি, এই যে এখানে একটা শব্দ আছে ভাইয়া দ্বিগুণ শর্তে, যখন আমি দ্বিগুণ শর্তে থাকবো এই শব্দটা দেখতে পাবো, তখনই আমি সাথে সাথে আমাদের একটা রুল আছে, রুল 72 বা বাংলা বললে রুল 72। ঠিক আছে, রুল 72-এর কাছে চলে যাব। রুল 72-এ আমার সুদের হার নির্ণয় করার ক্ষেত্রে 72 ভাগ n, মানে n মানে কি, বছর সংখ্যা, যেটা তোমরা সবাই জানো। তাহলে হচ্ছে 72 ভাগ 6 বছরে দেখুন বছর সংখ্যা কত, 6। 72 ভাগ 6 সমান কত, 6 12 72। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কত, 12% খ। তারপরে যাই, তারপরে টাকার পরিমাণ বার্ষিক চক্রবৃদ্ধি হয়ে দ্বিগুণ হলে 72-কে কি দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়? এটাও সেম প্রশ্নই ভাইরা, একটু দ্রুত কমেন্ট সেকশনে আনসারটা জানাও। প্রশ্নটা আমি আবার পড়তেছি। টাকার পরিমাণ বার্ষিক চক্রবৃদ্ধি হয়ে দ্বিগুণ হলে 72-কে কি দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়? ঠিক আছে, সুদের হার পাওয়া যায়, একটু আগে করা হয়েছে। ঝামেলা করতেছে প্রচুর আজকে আমার ডিভাইসে। নিঝুম সরকার ডিএসি 4 মেয়াদ, ডিএসি। ইয়ামিন হামিদ সি আনস। না ভাইয়া সি আনস হবে না, কারণ কি, আমাকে কি বলছে, প্রশ্ন কি বলছে, সুদের হার পাওয়া যায়, আমি সুদের হার পেতেছি, আমার সুদের হার পাওয়া যায়, কি দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়? ঠিক আছে, সুদের হার আই সমান কি হবে, 72 ভাগ n মানে কি, n মানে হচ্ছে বছর সংখ্যা বা মেয়াদ। ঠিক আছে, ইয়ামিন হামিদ
ভাইয়া তোমার আনসারটা ভুল। হচ্ছে সেদিকে হচ্ছে নিজুম সরকার, ডিয়ান্স, নাসরিন সুলতানা 4। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের দুজন আনসার কারেক্ট হয়েছে। আমি একটু বলে দিই, এখানে বলা হয়েছে টাকার পরিমাণ বার্ষিক চক্রবৃদ্ধি হয় দ্বিগুণ হলে 72কে কি দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়। সুদের হার বের করতে হবে, মানে কি আমার আয় নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আয় সমান সমান 72/n, 72 ডিভাইডেড বাই n, মানে কি 72কে বছর সংখ্যা বা মেয়াদ দ্বারা ভাগ করলে আমি আয় বা সুদের হার পেয়ে যাব। তারপর ঠিক আছে, বাট্যাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়, বাট্যাকরণ প্রক্রিয়া বলতে বোঝায় অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়া। সেক্ষেত্রে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সবাই একটা জিনিস বলতে পারো যে বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া, আসলে এটা না। আমাদের ফিনান্সের ভাষায় বাট্যাকরণ প্রক্রিয়া বলতে বোঝায় অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার যে প্রক্রিয়া সেটাকে, এবং সুদ আসলকে সুদের হার দ্বারা ভাগ করার প্রক্রিয়া। আনসার হবে 2 and 3। নাসরিন সুলতানা, ঠিক আছে কারেক্ট। তারপর যাই, ওকে, কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে? ঠিক আছে ভাইয়া, চক্রবৃদ্ধি মানে কি? চক্রবৃদ্ধি মানে কি? সুদ আসলের উপর সুদ ধার্য করা, ঠিক আছে। আমার অপশনে কি বলছে? বার্ষিক। বার্ষিক মানে কি হচ্ছে বছরে ওকে আমি একবার সুদ দিচ্ছি। ত্রৈমাসিক মানে হচ্ছে কি আমি 3 মাস পর পর, 3 মাস পর পর। ষান্মাসিক মানে হচ্ছে 6 মাস পর পর। আর মাসিক মানে হচ্ছে কি ভাইয়া? মাসিক মানে হচ্ছে আমার প্রত্যেক মাসে বা 1 মাস পর পর। এক মাস পর পর, ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন বলছে কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে, ঠিক আছে। এখন চক্রবৃদ্ধি মানে কি? সুদ আসলের উপর সুদ ধার্য করা, ঠিক আছে। সুদ আসলের উপর সুদ ধার্য করা হয়। তো এখানে ও আমাকে সুদ দেবে 1 বছরে টোটাল, 1 বছরে টোটাল কত? 12 বার, ঠিক আছে। ও আমাকে 1 বছরে সুদ দিবে 4 বার, ও আমাকে সুদ দেবে 1 বছরে 2 বার, আর ও হচ্ছে বছরে আমার 1 বার সুদ দিবে। তাহলে আমি কার কাছ থেকে বেশিরভাগ সুদ পাচ্ছি? অবশ্যই অপশন ঘ, মাসিক থেকে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে, যেহেতু আমাকে বারবার 12 বার একাধিকবার সুদ দিচ্ছে এবং সব থেকে বেশিবার সুদ দিচ্ছে, তাহলে আমরা মাসিক চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক বেশি হবে। তারপর 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 আনসারটা হচ্ছে তোমাদের সবারই হচ্ছে জানার কথা বা পারার কথা, একটু কমেন্ট সেকশনে আনসার করার চেষ্টা করো তো ভাইরা। প্রশ্নটা হচ্ছে সাপ্তাহিক 1% হারে সুদ নিলে বার্ষিক সুদ হবে 7%, 24%, 12%, 52%। ভাইরা কমেন্ট সেকশনে একটু দ্রুত আনসার করো তো। সাপ্তাহিক 1% হলে, প্রশ্নটা হচ্ছে সাপ্তাহিক 1% হারে সুদ নিলে বার্ষিক চক্রবৃদ্ধি বার্ষিক সুদ হবে। নাসরিন সুলতানা, আচ্ছা 444, আচ্ছা ঠিক আছে কারেক্ট। ওকে, আমরা হচ্ছে আমাদের নিজুম সরকার আনসার দিই। ওকে ঠিক আছে ভাইয়ার, আমরা আনসার পেয়ে গেছি, ঠিক আছে। দুজনকে অত্যন্ত ফৌরান, সিয়ামিন হামিদ, হ্যাঁ ঠিক আছে কারেক্ট। কারণ কি ভাইরা, ওকে হচ্ছে সাপ্তাহিক 1% হারে সুদ দিলে মানে হচ্ছে কি, ওরা আমি প্রত্যেক এক সপ্তাহ পর পর সুদ দিচ্ছি, ঠিক আছে। বার্ষিক সুদ মানে হচ্ছে 1 বছরে 1 বছরে আমি কতবার সুদ দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা সবাই একটা জিনিস জানি, 52 সপ্তাহে হচ্ছে আমার টোটাল 1 বছর, ঠিক আছে। 52 সপ্তাহে 1 বছর, যেহেতু আমি ওকে প্রত্যেক সপ্তাহ পর পর সুদ দিচ্ছি, তাহলে 1 বছর টোটাল হচ্ছে আমি বার্ষিক সুদ দিচ্ছি কত ভাই? 52%। তারপর আনসার, ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তরের ক্ষেত্রে এম এর মান যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে, কারণ কি? কারণ হচ্ছে ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্য রূপান্তরের ক্ষেত্রে, তার কারণ হচ্ছে কি, ভবিষ্যৎ মূল্য এখানে দেওয়া আছে আমার FB দেওয়া আছে FE সমান কি
আচ্ছা, যেহেতু এখানে এম আসছে, এবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম ইন্টু এন ইন্টু এম। সেই ক্ষেত্রে আমার এখানে হচ্ছে চক্রবৃদ্ধির মান যত বাড়বে এম এর যদি এখানে এম এর মান যদি এখানে 12 হয়, এম এর মান যদি এখানে হচ্ছে ধরো কত হয় 24 হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যত বাড়বে তার সাথে কি তত কম হবে। আচ্ছা, এখানে হচ্ছে অঙ্ক প্রয়োগ করলে বোঝা যাবে। তারপর যাই একটু, ওকে। জনাব শাহজাহান একজন সরকারি চাকরি ছিলেন। তিনি সাপ্তাহিক 2% হারে চক্রবৃদ্ধি সুদে 50,000 টাকা এক বছরের জন্য সিটিজেন ব্যাংকে রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন। উদ্দীপক অনুযায়ী এম এর মান কত হবে? ঠিক আছে, এম এর মান সাপ্তাহিক 2% হারে প্রত্যেক সপ্তাহে হচ্ছে 2% হারে আমি ওর সুদ দিচ্ছি। আগে আমরা এই প্রশ্নটা সলভ করেছিলাম, প্রত্যেক সপ্তাহে ওর হচ্ছে কি আমি সুদ দিচ্ছি, প্রত্যেক সাপ্তাহিক হচ্ছে সুদ দিচ্ছি কত বছরের জন্য? 1 বছরের জন্য। যেহেতু আমাদের 52 সপ্তাহে 1 বছর, সেক্ষেত্রে আমাদের আনসার হবে এম এর মান 52, টোটাল 52। ঠিক আছে, তারপর সিটিজেন ব্যাংকের ক্ষেত্রে প্রকৃত সুদের হার কত হবে? প্রকৃত সুদের হার, আমাদের প্রকৃত সুদের হারের একটা সূত্র আছে। প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হারের বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এটা একটা সূত্র আছে। কি হচ্ছে সূত্রটা? 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের ওয়ান সূত্রে রেখে দেওয়া, আই মানে কি হচ্ছে সুদের হার কত বলা আছে এখানে? সাপ্তাহিক 2% হার। আই হচ্ছে আয়ের মান কত? 2%, তার মানে কত হবে? 0.02। এম এর মান, এম হচ্ছে কত আমরা বের করেছিলাম 52, এখানে এম এর মান হবে উপরে 52 মাইনাস 1 ইন্টু 100। ঠিক আছে, তো এখানে তোমরা হচ্ছে কি কাজ করবা, এই কাজটা তোমরা সবাই করতে পারো। এই কাজটা একটু কমেন্ট সেকশনে জানাও তো ভাইরা, আনসার কত বের হয়েছে। আপনি কি আমাকে আজকে একটু ধার দিতে পারবেন? আপনার ঋণ পরিশোধ করতে যাচ্ছি আবার। ক্যালকুলেটর লাগবে। ওয়াও, ঠিক আছে, আপনার প্রতি আমি চিরঋণী থাকবো। ক্যালকুলেটর নিয়ে যাবো না। আপনার ঋণ তো অপরিশোধিত, আমি তো বলতেই যাচ্ছি 0.02। হ্যাঁ, লাইভটা রেকর্ড করা থাকবে, ইউটিউবে তো যাবে, সমস্যা কি? সেই ক্ষেত্রে আচ্ছা, প্লাস 1.06 ইনভার্স 52 1.02 মাইনাস 1 ইন্টু 100। আনসার কমেন্ট সেকশনে কত? 2.01 কে বের হইতেছে 2%, 0.02 ডিভাইডেড বাই 52 আনসার প্লাস 1 কত আসছে? 1.02 পাওয়ার হচ্ছে 52, 1.20 মাইনাস 1 ইন্টু 100। আমাদের কমেন্ট সেকশনে আনসার আসতেছে হচ্ছে অপশন ডি। হ্যাঁ, ঠিক আছে, 280.0.3। না, এটা ক্যালকুলেটর ব্যবহার করতেছেন না, ক্যালকুলেটর আপনি আমার ধার দিয়েছেন, আমি আপনার চিরঋণী থাকবো। আমি ব্যবহার করতেছি না, আমি ধার নিচ্ছি, শেষ। এখন আর এটা পাওয়া যাবে না, আমি আপনি একজন আমার পাওনাদার হিসাব বিজ্ঞানের ভাষায়। ঠিক আছে, আমি ভাইকে জমা। ঠিক আছে, তারপর চলো তারপরে আনসারে যাই। অর্থায়নের প্রতিটি সিদ্ধান্ত কিসের ভিত্তিতে নেওয়া হয়? অর্থের সময়ের মূল্যের ভিত্তিতে। না, আমার মিলছে না। কেন মিলে না? একটু ক্যালকুলেশন করো তো, একটু ক্যালকুলেশন করো। এটা যদি না মিলে তাহলে একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা আবার করো।
আনস ভুল। আনস কি আসতেছে একটু জানাও তো আমাকে। আনস কি আসতেছে একটু জানাও আনসার। আনস এখানে ভুল আছে, আচ্ছা ঠিক আছে ওকে। আমরা চলো একটা কাজ করি তাহলে। সূত্রটা তো আচ্ছা মানটা নির্ণয় করতেছি, আচ্ছা ওয়েট, চলো বুঝতে পেরেছি। এক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে 1 প্লাস m মাইনাস 1, ঠিক আছে। এখন 1 প্লাস m এর মান হবে কত? 52, ঠিক আছে। m এর মান 52, কিন্তু স্যার এটার আনস না আছে হলো এখানে সাথে আনস পেলাম। আচ্ছা আচ্ছা একটু দাঁড়াও, একটু আনস এখনই মিলাচ্ছি। ওকে, এখানে প্রশ্নটা কি বলছে, আসো একটু যাই, একটু যাই। সাপ্তাহিক 2% হারে, ভাইয়ারা সাপ্তাহিক 2% হারে আমরা আয় মানে কি, আমরা কি জানি আয় মানে কি? আয় মানে কি? আয় হচ্ছে মেবি আয় মানে হচ্ছে আমার কি বার্ষিক সুদ, ঠিক আছে। আয় মানে হচ্ছে আমাদের বার্ষিক সুদ। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু আয় মানে হচ্ছে বার্ষিক সুদ, আমাদের সুদটা এখানে কি ভিত্তিতে দেওয়া? সুদটা হচ্ছে আমাদের সাপ্তাহিক ভিত্তিতে দেওয়া, ঠিক আছে। এই সাপ্তাহিক ভিত্তিটারে আমরা বাৎসরিক সুদে বা বার্ষিক সুদে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব? আমরা এক বছরের সুদ হচ্ছে কতবার? 52 বার। 52 ইন্টু 2 সমান সমান 104%, ঠিক আছে। ওরে প্রত্যেক বছরে আমি 104% সুদ দিচ্ছি, ঠিক আছে। 104% সুদ কিভাবে দিচ্ছি? প্রত্যেক সপ্তাহে 2% করে দিচ্ছি। প্রত্যেক সপ্তাহে কত পার্সেন্ট? 2 সপ্তাহে, এরকম 52 সপ্তাহে ওরে আমি কত দিচ্ছি? 104%, ঠিক আছে। 104%। তো এরকম 104% যদি হয় সেই ক্ষেত্রে পার্সেন্টেজটা কি করবো আমরা? দশমিকে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? পার্সেন্টটাকে আমাদের দশমিকে নিয়ে আসতে হবে। কিভাবে আসবে? 104/100 সমান সমান আসবে 1.04, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের আয়ের মান হবে কত? 1.04। এম এর মান হবে এখানে কত? 52, ঠিক আছে। মাইনাস 1, ঠিক আছে, -1। এখন দেখো 1.04 ভাগ 52, 1.04 ভাগ 52 আনসার আসতেছে 0.02 প্লাস 1, কত আসতেছে? 0.02 প্লাস 1, 1.02 পাওয়ার হচ্ছে 52, 2.803 মাইনাস 1, 1.8003 গুণ 100, 180.03, ঠিক আছে। এখন মিলছে, এখন না চেঞ্জ সুলতান, হ্যাঁ মিলছে, মিলে না তো স্যার। ইয়ামিন হামিদ ভাইয়া একটু দেখো, একটু আয়ের জায়গাটা যে এই যে এখানে যে আয়ের জায়গাটা আছে, এই যে আয়, ঠিক আছে, এই জায়গাতে একটু ঝামেলা, একটু ট্রিকি কোয়েশ্চেন একটু, ঠিক আছে। কেন? দেখো আমাদের কি বলছে আয় মানে কি? আয় মানে হচ্ছে বার্ষিক সুদ বা বাৎসরিক সুদ, যেটা হচ্ছে আমি প্রত্যেক বছরে প্রদান করি, ঠিক আছে। টোটাল বছরে আমি ওর কত পার্সেন্টেজ সুদ দিয়েছি সেটার পরিমাণ। এখন আমাদের অঙ্কে কি দেওয়া আছে? অঙ্কে দেওয়া আছে সাপ্তাহিক সুদের পরিমাণ, ঠিক আছে। সাপ্তাহিক, এই যে এই শব্দটা বলা আছে আমাদের, এই যে এই শব্দটা, এই যে সাপ্তাহিক 2%, মানে ওরে আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সুদ দিচ্ছি। সেই ক্ষেত্রে আমার আয় তো হচ্ছে সাপ্তাহিক সুদের ক্ষেত্রে না, আয় কি নির্দেশ করতেছে? আয় নির্দেশ করতেছে আমার বাৎসরিক বা বার্ষিক সুদের হার।
তো ওর আমরা জানি, সবাই জানি কি 52 শব্দে হচ্ছে 1 বছর, সেই ক্ষেত্রে হচ্ছে ওরে টোটাল মানে সিটিজেন ব্যাংকে আমি কত পার্সেন্ট সুদ গ্রহণ করতেছি, কত পার্সেন্ট সুদ গ্রহণ করতেছি, 52 ইন্টু 2 টোটাল 104%। ঠিক আছে, 52 ইন্টু 2% বা টোটাল 104%। ওর কাছ থেকে 1 বছরে আমি 104% সুদ গ্রহণ করতেছি। ঠিক আছে, এখন আমার আয়ের মান আমি পেয়ে গেছি। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে টোটাল 104। ঠিক আছে, এখন আয় হচ্ছে কি 104%-এ দেওয়া আছে, সেটাকে আমরা কি করব, দশমিক সংখ্যায় রূপান্তর করব। কি হবে? 104 ভাগ 100 সমান সমান কত? 1.04। এই 1.04 হচ্ছে এখন কি আমার আয়ের মান। ঠিক আছে, আর এম এর মান তো তোমরা 52 জানোই। ঠিক আছে, এখন হচ্ছে 1.04 কে 52 দ্বারা আমরা ভাগ করব, ভাগ করার পর যে ফলাফলটা আসতেছে ওইটার সাথে আমরা কি করব, 1 যোগ করব। যোগ করে এই যোগফলটার আমরা ভিত্তি বা পাওয়ার করব 52 দিয়ে। ঠিক আছে, এর যে ফলটা আসতেছে পাওয়ার করার পর ওইটা থেকে কি 1 মাইনাস করব। 1 মাইনাস করার পর আসছে কত? 1.8003। এটাকে আমরা 100 দ্বারা গুণ করলে আনসার আসছে 180.23। ইয়ামিন হামিদ ভাই, এখন মিলছে? একটু জানাও তো, কমেন্ট সেকশনে একটু জানাও মিলছে কিনা, বা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। ভাইরা বুঝতে পেরেছো? হ্যাঁ, 180.03, 180.03%। হ্যাঁ, এটাই আনসার। ইয়ামিন হামিদ ভাই বুঝতে পেরেছো? নিঝুম সরকার সি আনসার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি, তারপরেটা যাই আমরা। তারপরে তারপরে অর্থায়নে প্রতিটি সিদ্ধান্ত কিসের ভিত্তিতে গৃহীত হয়? কিসের ভিত্তিতে গৃহীত হয়? উত্তর হচ্ছে কি অর্থের সময় মূল্য। কারণ আমরা কি জানি, এই যে কোন ব্যাংকে রাখা যুক্তিযুক্ত, এটা আমরা কিসের ভিত্তিতে নির্ণয় করি? অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের উপর ভিত্তি করে বা নির্ভর করে আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করি কোন অর্থে বা কোন প্রকল্পে বিনিয়োগ করা যুক্তিযুক্ত। তারপর রুল 72 কি? রুল 72 কি? এটা তোমরা বলো, এটা আমি বলবো না, এটা তোমরা বলো। ভাই কমেন্ট সেকশনে জানাও তো এটার আনসার কি হবে, একটু জানাও। আচ্ছা, আমি একটু সরে দাঁড়াই, নাহলে আনসারটা দেখবেন না, এত বড় একটা মানুষ। নাসরিন সুলতানা, আচ্ছা না সরি, নাসরিন আন্টির মেয়ে। আচ্ছা কি বলতেছে? আনসার ডি, আনসার সরকার ডি, আদ্রিতা বিনতে ডি। হ্যাঁ, সবাই ডি ডি। কারণ কি রুল 72 মানে কি আমার বিনিয়োগকৃত অর্থ কত সময় ফেরত আসবে, কত সময় ফেরত আসবে। তার মানে এটা হচ্ছে কি, বা কত সময় দ্বিগুণ হবে, সরি, বিনিয়োগকৃত অর্থ কত সময় দ্বিগুণ হবে, তার মানে কি বিনিয়োগকৃত অর্থের দ্বিগুণের হিসাব। তোমরা পেরেছো। তারপর বল, রুল 72 ক্ষেত্রে কোন পদ্ধতিতে সুদ গণনা করা হয়? ঠিক, এখন দেখা যাইতেছে। আপনার মুখে অনেক হাসি, নাসরিন সুলতানা। হ্যাঁ ভাইয়া, আমার মুখে তো অনেক হাসি, আমি তো হাসি খুশি একটা মানুষ, আমি তো সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি। ঠিক আছে, চলো রুল 72 ক্ষেত্রে কোন পদ্ধতিতে সুদ গণনা করা হয়? ভাইয়া একটু আগে আমরা রুল 72 কিছু একটা অঙ্ক করে এসেছিলাম না, চলো ওইখানে দেখে আসি। এটা হচ্ছে এখানে থিওরিটিক্যাল না পড়ে ওইখানেই চলে যাই। রুল 72 কোথায় অঙ্ক করছিলাম? রুল 72 কোথায়? তুমি তুমি তো দেখাই দিচ্ছ না আমাকে। রোল 72, where are you? রুল 72 কি করছিলাম? বার্ষিক চক্রবৃদ্ধি। ঠিক আছে, টাকার পরিমাণ বার্ষিক চক্রবৃদ্ধি হয়। এখানে কি বলছিলাম আমরা? আয় সমান কি সুদের হার। আয় সুদের হার, এটা কখন? বার্ষিক সুদের ক্ষেত্রে। এটা আমরা এর আগে অঙ্ক করেছি। ঠিক আছে, তারপর এই যে তাহলে আমরা কাঙ্ক্ষিত প্রশ্নে চলে যাই। কাঙ্ক্ষিত প্রশ্নে কই না, কাঙ্ক্ষিত প্রশ্নে দ্রুত সোয়াইপ করে না, নতুন আরেকটা বোর্ড আনা দরকার।
আমার ডান প্রাণ মন দেহ যা আছে সব শিক্ষাঙ্গনের জন্য নিবেদিত। হ্যাঁ, তাহলে কি হবে, আনসার কি হবে ভাইয়েরা, বার্ষিক চক্রবৃদ্ধি। ঠিক আছে, রুল 72 এর ক্ষেত্রে কোন পদ্ধতিতে সুদ গণনা করা হয়, হচ্ছে কি বার্ষিক চক্রবৃদ্ধি। ঠিক আছে, আমরা এই জিনিসটা এর আগে পড়ে এসেছিলাম, এমনকি সরাসরি আমরা অঙ্ক করে এসেছি। ঠিক আছে, তারপরে চলে যাই। তারপরে বলো, অর্থের সময় মূল্য নির্ণয়ে প্রভাব বিস্তারকারী উপাদান হলো কি কি ভাইয়া? অর্থের সময় মূল্য নির্ণয়, ঠিক আছে, আমাদের কি কি লাগে? সুদের হার লাগে এবং কি সময় লাগে, কিন্তু আমাদেরকে অর্থের পরিমাণ লাগে না। ওইটা যেটা আমরা ইউজ করি, কি করি আমরা, এই যে ধরো আমরা ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা কি করি, প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n, বা হচ্ছে আমরা যদি বিপরীত দিকে হচ্ছে বর্তমান মূল্য নির্ণয় করতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে কি pv সমান fb ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এখানে কি আমরা অর্থের পরিমাণ ব্যবহার করতেছি না ভাই? এখানে আমরা কি করতেছি, অর্থের ভবিষ্যৎ মূল্য অথবা অর্থের বর্তমান মূল্য ব্যবহার করতেছি। এখানে কিন্তু ভাই এটা আমার অর্থের পরিমাণ না। এই কারণে হচ্ছে আমার এই অর্থের পরিমাণ, এই অপশনটা ভুল। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে কত, 2 and 3। এটা কোথায় আছে, গতে আছে 2 and 3। কি ভাই না বোন না আসতে না জানলে ওঠেন বসে, স্যার বোর্ড ইউজ করতে পারে না, বোর্ড দোষ। আরে ভাই বোর্ড ইউজ করতে আসছে, আমি শোনামনি না, আমি জানি এটা হইতেছে বোর্ডের দোষ, বোর্ড ভালো কাজ করে না। হ্যাঁ আমি দিতেছি, আমি তো বললাম আমার যা আছে সবকিছু নিয়ে নিয়ে নেন সমস্যা নেই। তো যাতে হইতেছে একটা ভালো একটা বোর্ড আসে, শিক্ষার্থীরা যাতে খুব দ্রুত ক্লাস করতে পারে। ওকে ঠিক আছে, চলো এরপরে এমসিকিউতে। তারপরে এমসিকিউতে আমরা কি বলছি, মাজিদ 15,000 টাকা 3 বছরের জন্য বার্ষিক 11%। আচ্ছা ঠিক আছে, একটু প্রশ্ন কি ভাই, তুই আমার স্টুডেন্ট না, তুই আলী ভাই স্টুডেন্ট? আলী ভাই স্টুডেন্ট, ঠিক আছে সমস্যা নেই, শিক্ষাঙ্গন স্টুডেন্ট থাক, এটাই বড় কথা। এটা তো হইতেছে না, সবাই হইতেছে আমাকে ছেড়ে আলী ভাই ভক্ত। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ভক্ত হোক। আমরা আমাদের পড়ায় আবার করি। মাজিদ 50,000 টাকা 3 বছরের জন্য বার্ষিক 11% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করলে সময় শেষে কত টাকা পাবেন? ভাইয়েরা এখানে কি বলছে প্রশ্নে, সময় শেষে, সময়টা কখন শেষ হবে? 3 বছর পর। তাহলে এটা কি আমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলেছে। ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু সমান কি ফিউচার ভ্যালু। এখন ফিউচার ভ্যালুর ভাইয়া দুইটা সূত্র আছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে এম ব্যবহৃত। এখন কখন আই আর কখন এম ব্যবহৃত হবে? এই যে যখন বার্ষিক শব্দটা থাকবে, এই জিনিসটা একটু ভালো করে বুঝো, এখানে হচ্ছে তোমাদের সিকিউ সলভের ক্ষেত্রেও কাজে লাগবে। যখন আমাদের বার্ষিক শব্দটা থাকবে, তখন আমরা হচ্ছে b সমান pv ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n, ঠিক আছে, 1 প্লাস i টু দি পাওয়ার n, এই সূত্রটা প্রয়োগ করব। কারণ কি এখানে বার্ষিক শব্দটা বলা আছে, ঠিক আছে। আর যখন বলবে কি আমাদের মাসিক, তারপর দ্বিমাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, অর্ধবার্ষিক, ওই শব্দগুলো বলা থাকবে, তখন আমরা কি এম ব্যবহার করব, ঠিক আছে। এখানে পিভি মান কত, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু কত বলা আছে, 50,000, ঠিক আছে। 50,000 ইন্টু 1 প্লাস আই মানে কি সুদের হার কত পার্সেন্ট? সুদের হার হচ্ছে আমার 11%। তাহলে কত, 0.0.11, এর মান কত, 3 বছরের জন্য, ঠিক আছে। এখন আমরা ক্যালকুলেটর কিভাবে করব, 1 প্লাস 0.11 পাওয়ার 3 ইন্টু 50,000, ঠিক আছে। আনসার আসতেছে 68,381.55, 68,381.55। তাহলে এই আনসারটা আমাদের কোথায় আছে, অপশন ক তে আছে 68,381.55।
নিঝুম সরকার আনছে, আচ্ছা ঠিক আছে, জান্নাতুল আনছে, আর্যদে বিদ্যা আনছে, নাসরিনী আন্টি, আচ্ছা ঠিক আছে ৬৮,৩৮১। হ্যাঁ ঠিক আছে, তোমাদের সবাই আনসার হয়ে গেছে। ওকে, তারপরের প্রশ্ন। ঋণ গ্রহণের আগে পরিশোধ ক্ষমতা যাচাই করে নিতে হয়, কারণ অপশনে বলেছে ঋণের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক। ভাইয়া ঋণের টাকা তো অবশ্যই পরিশোধ করা বাধ্যতামূলক, কারণ কি ও হচ্ছে কি আমার পাওনাদার, তাকে আমার ঋণ পরিশোধ করতে হবে, এই কারণেই হচ্ছে আমার ঋণ গ্রহণ করতেছি। ঠিক আছে, এতে ব্যবসায়িক ঝুঁকি বৃদ্ধি পায়। ঠিক আছে, এখন আমি যেই উদ্দেশ্যে ঋণটা গ্রহণ করেছি সেই উদ্দেশ্য যদি সফল না হয়, বা হচ্ছে কোনো কারণে হচ্ছে যে ব্যবসায় এই যে ঋণটা পরিশোধ করতে না পারে, সেক্ষেত্রে কি আমার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। অন্যদিকে ঋণ পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠান দেউলিয়া হতে পারে। ঠিক আছে, দেউলিয়া মানে কি ভেঙে যাওয়া বা পালিয়ে যাওয়া। ঠিক আছে, তো আমি ঋণ পরিশোধ করতে পারতেছি না, আমাকে হচ্ছে পাওনাদাররা চাপ দিতেছে, সেই ক্ষেত্রে কি আমি চলে যাচ্ছি, পালিয়ে গেছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমার আনসার হচ্ছে 2 এবং 3। কারণ কি আগে হচ্ছে আমার ঝুঁকি যাচাই করে নিতে হয়, প্রত্যেক প্রকল্পের ঝুঁকি যাচাই করতে হয়, যেটা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ে আছে, ঝুঁকি ও অনিশ্চয়তা, তোমরা জানো। আর আছে কি ঋণ পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠান দেউলিয়া হতে পারে। অবশ্যই আমি অবশ্যই চাবো না আমার প্রতিষ্ঠান দেউলিয়া হোক। ঠিক আছে, এই কারণে হচ্ছে আমার কারেক্ট আনসার হচ্ছে 2 and 3। আপনার জন্য বোর্ড দেখা যায় না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটু সাইড হয়ে গেলাম, এখন দেখা যাচ্ছে? ঠিক আছে, একটু তো মজা করবে, ওরা শোনামনি না। ওকে, বলো। এরপরের প্রশ্ন, চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া আমরা সবাই জানি সুদ আসলের উপর সুদ ধার্যকরণ, এটা আমার আনসার কারেক্ট। আর একটা কি অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে কি বলা হয়? চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। তাহলে আনসার হবে কি 1 and 2। ভাইয়ারা এখন বোর্ড দেখা যাচ্ছে সোনামণিরা? আর অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় কি বাট্টাকরণ প্রক্রিয়া। ঠিক আছে, আনসার 1 and 2 কারেক্ট। তারপরে জনাব শিমুল একজন ব্যবসায়ী, তিনি মাসিক 3% সুদে 2,000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা করেন। ঠিক আছে, এখানে এম এর মান কত? ভাইয়ারা একটু আনসারটা দাও তো, কমেন্ট সেকশনে আনসারটা জানাও, এটার আনসার জানাও। জনাব শিমুল একজন ব্যবসায়ী, তিনি মাসিক 3% সুদে 2,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করেন বা ব্যাংকে জমা করেন। এখানে এম এর মান কত? দ্রুত কমেন্ট সেকশনে জানাও। আনস বি ইয়েস অ্যাজ এক্সপেক্টেড। আচ্ছা, তারপর আনসবেবি, ওয়াও, সবাই না না না, ভুল ভাইয়ারা, ভুল। আচ্ছা, আনসবে, হ্যাঁ ঠিক আছে, সবাই পেরেছ। এম চক্রবৃদ্ধির মান কত? মাসিক 3% সুদ। মাসিক 3% সুদ মানে কি ভাইয়ারা? প্রত্যেক মাসে মাসে আমি সুদ প্রদান করতেছি। তাহলে হচ্ছে কি আমি 1 বছর হচ্ছে 12 মাস, 12 মাসে 12 বার সুদ প্রদান করতেছি, সেক্ষেত্রে এম এর মান হচ্ছে কত? 12। তারপর প্রশ্নটা একটু আগে হচ্ছে আমি আনসারটা বলে এসেছি, তোমরা হচ্ছে আবার একটু কমেন্ট সেকশনে জানাও। বলো, বাট্টাকরণের মাধ্যমে আমরা কোনটি নির্ণয় করতে পারি? সি, বর্তমান মূল্য। ইয়েস, নাসরিন সুলতানা কারেক্ট। বাট্টাকরণের মাধ্যমে আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে পারি, আর চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে হচ্ছে কি আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য। তারপরে যাইতো একটু, পাও প্রশ্নতে কি বলছে? অমল ও সুমন দুই বন্ধু। ঠিক আছে, ভালো কথা। অমল তার বন্ধু সুমনের কাছ থেকে 100 টাকা ধার নিয়েছে এবং তা
5 বছর পর পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াও গ্রেট। এমন মনে হতে যে আমরা চাই। সুদের হার 10%। ঠিক আছে, 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত? 100 টাকার আমরা কি বলছি ভাইয়া? বর্তমান মূল্য নির্ণয় করতে। বর্তমান মূল্য মানে কি আমরা সবাই জানি কি? পিভি সমান সমান, এখানে লিখব, নিচে জায়গা আছে, আচ্ছা এটারে এই পাশে লেখা দিই, ওই পাশে জায়গা আছে না, উপরে সলভ করে ফেলি। চলো, কি আমরা জানি পিভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু সমান সমান FV divided by future value divided by 1 plus I to the power n। ঠিক আছে, এখন কি করতে হবে? ফিউচার ভ্যালু কত? 100 ভাগ 1 প্লাস 0.10 পাওয়ার 5, 1.10 ইনভার্স 5, তো 1.61051, 1.61051। আনসার আসতেছে হচ্ছে আমাদের কত? 62.09। এখানে দেখি তো 62.09, আনসার কত আসছে আমাদের? 62.09। ঠিক আছে, তারপর দেখো, উক্ত লেনদেনের ফলে সুমনের কত টাকা ক্ষতি হবে? এই ক্ষতিটা ভাই আমরা কিভাবে নির্ণয় করবো? ঠিক আছে, দেখো, ও সুমন কত দিয়েছে? অমল তার সুমনের কাছ থেকে সুমন কত টাকা ধার দিতেছে ভাই? 100 টাকা। সুমন দিতেছে কত? 100। ওই পাশে লিখি, সুমন দিতেছে আমাকে 100। ঠিক আছে, সুমন দিতেছে 100 টাকা। 5 বছর পরে ওই 100 টাকার বর্তমান মূল্য হবে কত? 62.09। তাহলে কত? 62.09 কত? 37.91। ঠিক আছে, তাহলে ওর ক্ষতি হইতেছে কত? ও 100 টাকা দিতেছে, ও প্রদান করতেছে 100 টাকা, কিন্তু 5 বছর পরে যখন সে অর্থটা গ্রহণ করবে, ওই 5 বছর পর অর্থের বর্তমান মূল্য দাঁড়াচ্ছে আমার 62.09 টাকা, অর্থাৎ তার ক্ষতি হচ্ছে 37.91 টাকা। ঠিক আছে, এখন আমাদের অপশন 37.91 টাকা নেই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এর কাছাকাছি রাউন্ড ফিগার হচ্ছে 38 টাকা। যদি 37.91 টাকা থাকতো, আমরা কি হচ্ছে 37.91 টাকা আনসার করতে পারতাম। যেহেতু এটার খুব কাছাকাছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা 38 টাকা আনসার লিখতে পারি। আমাদের আনসার হবে 38 টাকা। স্যার আমার মিলে নাই। আচ্ছা, কোনটা মিলে নাই? এটা কি হচ্ছে ক্ষতিটা মিলে নাই, নাকি হচ্ছে আমার হচ্ছে 5 বছর পরে বর্তমান মূল্যটা মিলে নাই? কোনটা মিলে নাই একটু জানাও তো। ভাই ডিভাইসটা ঠিক আছে? কাজ হয়ে গেছে মনে হয়। একটু কাজ হয়ে গেছে মনে হয়। না, এটা ওইদিকে চলে গেছিল। আমি লড়ি নাই, তারটা লড়ছে, তারের দৃশ্য। বাট স্যার আমরা যে করছিলাম 150 টাকা আসার কথা। আচ্ছা, বাট আমরা যে করছিলাম 150 টাকা, ভাই 150 টাকা কি আসার কথা? বাঁকা হয়ে গেছে, হ্যাঁ বাঁকা হয়ে গেছে, ওটা সমাধান করা হচ্ছে, তো একটু অপেক্ষা করো, দ্রুততম সময়ের মধ্যে আমাদের হচ্ছে না আমাদের হচ্ছে সুদক্ষ কারিগর আছে, সুদক্ষ কারিগরের নিপুণ হাতে হচ্ছে আমাদের সমাধান করা হচ্ছে বিষয়গুলো। সুদক্ষ কারিগরের নিপুণ হাতে, দক্ষ হাতে, অতি যত্নের সহিত। ঠিক আছে ভাই, এখন ঠিক আছে, এখন সোজা হয়েছি? আমাকে দেখা যাচ্ছে ভাই সোজা ভাবে? হ্যালো,
দেড়শো আসার কথা, তো দেড়শো আসার কথা কিভাবে? দেড়শো তো আমার অপশনেই নাই, অপশনে তো নাই। একটু দেখো দেড়শো তোমরা কি করতেছো, দেড়শো কি হইতেছে, তোমরা গুণ করতেছো। আচ্ছা প্রশ্নটা আবার পড়ে দেখি, প্রশ্নটা আমরা আবার পড়ি, একটু পড়ি। অমল ও সুমন দুই বন্ধু। অমল তার বন্ধু সুমনের কাছ থেকে 100 টাকা ধার নিয়েছে। কি করেছে? 100 টাকা ধার নিয়েছে এবং তা 5 বছর পর পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে। সুদের হার 10%। 5 বছর, আমার প্রশ্ন বলছে, এতটুকু ছিল কি আমার উদ্দীপক, ঠিক আছে। এখন প্রশ্ন কি বলতেছে? প্রশ্ন বলতেছে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত? ভাইয়েরা বর্তমান মূল্য মানে কি? আমার প্রেজেন্ট ভ্যালু। এই যে প্রেজেন্ট ভ্যালুর সূত্র কি? ফিউচার ভ্যালু ভাগ ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। ঠিক আছে, এখানে ফিউচার ভ্যালু কত আসবে? ফিউচার ভ্যালু, যেহেতু টাকার অ্যামাউন্ট একটাই দেওয়া, সেক্ষেত্রে আমরা কি, এটা হচ্ছে কি আমাদের ফিউচার ভ্যালু, ঠিক আছে। আর তারপর এক হচ্ছে তো সূত্রটি প্রয়োগ করা, আই হচ্ছে কি সুদের হার, আই মানে হচ্ছে কি সুদের হার। এখানে সুদের হার কত বলা? 10%। 10% শতকরা আকারে দেওয়া। আমরা হচ্ছে কি করব, সেটাকে হচ্ছে কি দশমিকে রূপান্তর করে ফেলবো। দশমিকে রূপান্তর করলে কত আসে? 0.10। ঠিক আছে, এখানে আমার বছর সংখ্যা কত বলা আছে? বছর সংখ্যা এই যে এখানে 5 বছর বলা আছে, ঠিক আছে। তাহলে এখানে n এর মান হবে কত? আমার 5। এতটুকু শেষ। ওকে, ভালো কথা। তারপরের কাজ কি আমাদের? তারপরের ধাপের কাজ কি আমাদের? তারপরের ধাপের কাজটা এই জায়গা থেকে এখানে কি করা যায় দেখো, এখানে করা যায় 1.10 পাওয়ার হচ্ছে 5 আর উপরে 100, ঠিক আছে। এখন এটার পাওয়ার করলে আনসার কত আসে? 1.610। দেখি 1.610.5, ঠিক আছে। এটারে 100 ভাগ 1.610.5, ঠিক আছে। তখন ভাগ করলে আমার আনসার আসবে 62.09, ঠিক আছে। তো এখন আমি যাই, তো এখন আমার 62.09 আমার এখানে গতে আনসার দেওয়া আছে, এটা হচ্ছে 62.09 আমার আনসার, ঠিক আছে। ভাইয়া জান্নাতুল ফাবিয়া, ভাইয়া বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। যদি না পারো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে বা হচ্ছে আমাদের পেজ আছে, একটু নক করো, সেক্ষেত্রে হচ্ছে বোঝাই দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো এরপরের প্রশ্ন যাই। উক্ত লেনদেনের ফলে সুমনের কত টাকা ক্ষতি হবে? ঠিক আছে, সুমন হচ্ছে আজকে বন্ধুরে দিছে 100 টাকা, ঠিক আছে। বন্ধুরে দিছে 100 টাকা। 5 বছর পর, কত? 5 বছর পর, এই 5 বছর পর অর্থের বর্তমান মূল্য বের হবে হচ্ছে আমার 62.09 টাকা, ঠিক আছে। 62.09, এটার মানে কি? মানে হইতেছে বর্তমানে বা আজকে সে যে জিনিসটা 100 টাকা দিয়ে ক্রয় করতে পারতেছে, 5 বছর পর সেম জিনিসটা তার ক্রয় করতে 62 টাকা খরচ করতে হইতেছে। অর্থাৎ তার অর্থের মূল্য 37 টাকা কমে গেছে, 37.91 টাকা কমে গেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে এটা আমাদের প্রশ্নের 38-এর মানের খুব কাছাকাছি, সেই ক্ষেত্রে আমরা 38 আনসার করব, ঠিক আছে। আশা করি এটাও আমি কি বলছে জান্নাতুল ফাবিয়া। আচ্ছা ঠিক আছে, চলো। প্রকল্প মূল্যায়নে কোনটি গুরুত্বপূর্ণ? প্রকল্প মূল্যায়নে এর আগে বলা হয়েছিল ভাই অর্থের সময় মূল্য, না এটা কি করতেছি, আমি আচ্ছা ভাইরা, প্রকল্প মূল্যায়নে কোনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? একটু বলো তো, এর আগে এটা খুব পড়ানো হয়েছে, একটু জানাও। প্রকল্প মূল্যায়নে কোন জিনিসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ?
জান্নাতুল ফাবিয়া এ, নিঝুম সরকার এ। তারপর জানাও, একটু কমেন্ট সেকশনে আনসার জানাও। ঠিক আছে। প্রকল্প মূল্যায়ন কোনটি গুরুত্বপূর্ণ? উত্তর হচ্ছে কি, আনসার হচ্ছে কি অর্থের সময় মূল্য। ঠিক আছে, আশরাফুল ইসলাম ফাহাদ, আনসার এ। ঠিক আছে ভাইয়া, আনসার কারেক্ট। ঠিক আছে, তারপরে যাই আমরা, তারপরে যাই। আচ্ছা ঠিক আছে, তারপরে ওকে। মিস্টার রহমান ইয়ামিন হামিদ আনসার। ঠিক আছে, তোমাদের আনসার কারেক্ট হয়েছে। তারপরের প্রশ্ন আমরা একটু দেখি। তারপরের প্রশ্ন কি বলছে? মিস্টার রহমান 5 লক্ষ টাকা বিনিয়োগে আগ্রহী। এ ব্যাংকের সঞ্চয় হিসাবে সুদের হার 8%। তার এলাকায় জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হয়। ঠিক আছে ভাইরা, আমি আগেই বলেছি, ক্লাস শুরু হওয়ার আগের এমসিকিউতে আমরা সলভ করেছি। এখানে বলেছে, প্রশ্নটা পরে আগে দেখি চলো। উদ্দীপকের আলোকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জড়িত। যখনই দেখবো আমরা দ্বিগুণ হয় এই শব্দটা পাবো, আমরা কি কার কাছে চলে যাব? সোজাসুজি আমাদের একটা রুলস আছে, ফিনান্সের রুল 72 বা রুল 72 এর কাছে চলে যাব। আনসার হবে আমাদের রুল 72। ঠিক আছে, কি বলছে? জমির মূল্যকে সুদের হারে রূপান্তর করলে। এখন কি বলছে? জমির মূল্য কোথায় 10 বছরে দ্বিগুণ হয়, রুল 72 কি বলছে? সুদের হার। এখানে আমার কি নির্ণয় করতে বলছে? সুদের হার। আয় সমান 72 ভাগ এন মানে কি? বছর সংখ্যা। তো 72 ভাগ কত? 10 বছরে দ্বিগুণ হয় কত? 10। কত আনসার হবে? কত? 10। টোটাল কত? 7.7.2 খ 7.2। ঠিক আছে বি আনসার। ঠিক আছে বি, বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা তারপরের প্রশ্ন যাই, চলো। অর্থ বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়? সুযোগ ব্যয়। কারণ কি আমরা সবাই জানি কি সুযোগ ব্যয় মানে কি? কোন একটি প্রকল্পে বিনিয়োগ করার ফলে অন্য প্রকল্পে বিনিয়োগ ত্যাগ করাকে। ঠিক আছে, বিনিয়োগ ত্যাগ করা মানে কি? আমি অর্থ বিনিয়োগ করতেছি না, তার ফলে কি সৃষ্টি হচ্ছে? আমার সুযোগ ব্যয়। নিঝুম সরকার আনসার কারেক্ট অবশ্যই। এরপরে আসছে, কোনটির ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অপরিসীম? এর আগে আমরা বলে এসেছি অর্থের সময় মূল্যের গুরুত্ব কি? কিসে? বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে। ঠিক আছে, কোনটির ক্ষেত্রে? প্রশ্ন হচ্ছে এটা, কোনটির ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অপরিসীম? ঠিক আছে, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। কারণ কি অর্থের অঙ্কগুলো আমরা এভাবে করি, কোন প্রকল্পে বিনিয়োগ করা যুক্তিযুক্ত বা কোন ব্যাংকে টাকা রাখা যুক্তিযুক্ত, জমিতে বিনিয়োগ করবে না হচ্ছে ব্যাংকে বিনিয়োগ করবে। তারপরে কি বলছে? কোন ক্ষেত্রে সুদ আসল সবচেয়ে বেশি হয়? ভাইয়া সবচেয়ে বেশি সুদ চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে। কেন? এটা আমরা সবাই জানি। সুদ আসলের উপর সুদ ধার্য করা হয়। কিভাবে? বিষয়টা একটু ব্যাখ্যা করে দিই। আমি 10% সুদে 100 টাকা ঋণ গ্রহণ করলাম। ঠিক আছে, কত টাকা? 10% সুদ আমি 100 টাকা গ্রহণ করলাম। ঠিক আছে, প্রথম বছরে আমি সুদ দিব কত? 100 × 10%। 10% সমান 110 টাকা। ঠিক আছে, তারপরের বছর যখন আমি সুদ দিতে যাবো, তখন কি করব? এই যে 110 আছে, এই 110-এর উপর আমি আবার সুদ প্রদান করব। ঠিক আছে, এই 110-এর উপর আবার সুদ প্রদান করব। তাহলে ওকে সুদ প্রদান করতেছি কত? আবার 110 আর 11, টোটাল 121 টাকা। ঠিক আছে, তাহলে সুদ আসল সব থেকে বেশি হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে। আদ্রা দেবীতে আনছে। ঠিক আছে ভাইরা, কারেক্ট। ওকে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত ছিল আমাদের এমসিকিউ সলভিং ক্লাস। ঠিক আছে, এখন আমি ক্লাসের একদম সবার ফার্স্টেই বলেছি বা শুরুতে বলেছি যে এই অধ্যায়ের আজকে আমরা মোটামুটি থিওরি পার্টগুলো আমরা কভার আপ করে ফেলবো। ঠিক আছে, সেই ক্ষেত্রে এই অধ্যায়ের জন্য হচ্ছে কিছু এক্সক্লুসিভ, আমাদের যেহেতু পরীক্ষার উপলক্ষে কিছু এক্সক্লুসিভ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আমি আজকে ক্লাসে সংযোজন করে দিয়েছি, যাতে হচ্ছে তোমরা একই সাথে সৃজনশীলের প্রশ্নের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলা সমাধান করতে পারো বা শিখতে পারো। এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, অতি গুরুত্বপূর্ণ। মানে এই প্রশ্নগুলা তোমাদের এই এসএসসি
এসএসসি বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো তোমাদের হচ্ছে সৃজনশীলে সিকিউতে থাকার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, এই প্রশ্নগুলা একদম এই প্রশ্নগুলোতে তোমার খুব ভালো আয়ত্তে থাকে আর কি, ভালোভাবে তোমার আয়ত্তে দেখা যায়। ভাইয়া কাজ করেন, ঘোষণা দিয়ে দেন কালকে 6টার সময় হচ্ছে আপনার ফিনান্সের ক্লাস আছে, আর 8:30টার সময় সোহাগ ভাইয়ার জেনারেল ম্যাথের ক্লাস। আচ্ছা, তাতে অবশ্যই সবাই যাতে তাতে থাকবে, দুইটা ক্লাসের টাইম একটু লিখে দিয়ে দেন। আচ্ছা, ফিনান্স ক্লাস আর 8:30টায় সাধারণ গণিত ক্লাস। আচ্ছা ঠিক আছে, সাধারণ গণিত কিন্তু সহজ হবে, সায়েন্স আর কমার্স। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে। এখানে আমরা কি আসছি, অর্থের সময় মূল্য কাকে বলে আমরা সবাই জানি। সময়ের সাথে সাথে অর্থের যে মূল্য পরিবর্তিত হয় তাকে অর্থের সময় মূল্য বলে। ঠিক আছে, অর্থের সময় মূল্যের মূল কারণ কি? অর্থের সময় মূল্যের মূল কারণ কি হচ্ছে ভাইরা? সুদের হার। কি তারপর কমেন্ট কি আসছে? আচ্ছা, আর আপনার ঝিকিমিকি দেখা যায়। আমি সামনে এলো সমস্যা, ঝিকিমিকি এলো সমস্যা, কই যাইতাম? সমস্যা নেই, যাও। ঝিকি দেখা তো যাইতেছে, শুনতে তো পারতেছো, পড়া বুঝতে পারতেছো কিনা সেটা বলো। ওকে, আমার প্রশ্ন কি বলছে? প্রকল্প মূল্যায়ন কি? প্রকল্প মূল্যায়ন মানে কি? প্রকল্প মূল্যায়ন হচ্ছে প্রকল্পের গ্রহণযোগ্যতা বিচার করাকে প্রকল্প মূল্যায়ন বলা হয়। মানে এই প্রকল্পটা স্যার পেন্ডিং দেখাই যাচ্ছে। আচ্ছা, এটা তোমার সমস্যা কি? প্রকল্প মূল্যায়ন মানে কি? প্রকল্প গ্রহণ করার বা হচ্ছে প্রকল্প গ্রহণের বিচার করতে যে হচ্ছে বিচার করাকে প্রকল্প মূল্যায়ন বলা হয়। ER এর পুনরূপ কি? ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ঠিক আছে, ER মানে হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তারপর প্রকৃত সুদের হার কি? প্রকৃত সুদের হার কি জানো সবাই? একটু বলো। আচ্ছা, বলার দরকার নাই, আমি বলে দেই। প্রকৃত সুদের হার হচ্ছে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রহণকৃত ঋণের সুদ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে ওই নির্দিষ্ট মেয়াদে যে সুদ হয় তাকে চক্রবৃদ্ধি সুদ, প্রকৃত সুদের হার বলা হয়। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ কি? সুদের উপর যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। এখন একটু দেখো, এখানে 6 নাম্বারটা, এখানে 8 নাম্বারটা, চক্রবৃদ্ধি সুদ কি এবং চক্রবৃদ্ধিকরণ কি? দুইটা ভাইয়া, দুই প্রশ্ন। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ কি? সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। আর চক্রবৃদ্ধিকরণ হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। এগুলো কি হচ্ছে PDF করে দিয়ে দেবো কমেন্ট সেকশনের সাথে? না, এই পার্টটা না, জাস্ট প্রশ্নটা এমসিকিউ সহ না, এমসিকিউ বাদে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমাদের এই ক্লাসের যে হচ্ছে যা আছে, এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের ফেসবুক লাইভের ক্যাপশনে থাকবে এবং ইউটিউবে হচ্ছে ডেসক্রিপশন বক্সে থাকবে আর কি। ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্ন। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি কি? ব্যাখ্যা করো। অর্থের সময় মূল্যের মূল কারণ সুদের হার, এটা ব্যাখ্যা করতে হবে। বাট্টাকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। ঠিক আছে, বাট্টাকরণ প্রক্রিয়া মানে কি? অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়া। চক্রবৃদ্ধিকরণ মানে হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়া। তারপর সুযোগ ব্যয় বলতে কি বোঝো? তোমরা সবাই জানো, একটি প্রকল্পে বিনিয়োগ করার ফলে অন্য একটি প্রকল্প ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলা হয়। রুল 72 কি? কোনো প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ কত সময় দ্বিগুণ হবে তা নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হচ্ছে রুল 72। ঠিক আছে, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য সমান নয় কেন? ঠিক আছে, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য সমান হয় কেন? সমান নয় কারণ হচ্ছে সুদের হারের কারণে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের তারতম্য হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন এখানে হচ্ছে দা এন্ড, এখানে দা এন্ড না, দা এন্ডের আগে একটু কথা আছে। আমাদের আগামীকালকে আমাদের ফিনান্স এই তৃতীয় অধ্যায়ের জন্য সিকিউ করতে গিয়ে আমাদের যতগুলো ম্যাথ রিলেটেড প্রশ্ন আছে বা ম্যাথ করার জন্য যা যা প্রয়োজন, এটাই চতুর্থ অধ্যায়ের হচ্ছে পার্ট 2 আসতেছে আগামীকাল সন্ধ্যা 6টায়।
আগামীকাল সন্ধ্যা 6টায়, ঠিক আছে? ফিনান্স পার্ট 2, ফিনান্স পার্ট 2 আসতেছে সন্ধ্যা 6টায়, ঠিক আছে? আগামীকাল সন্ধ্যা 6টায় ফিনান্স পার্ট 2। কিসের উপর? চতুর্থ অধ্যায়ের উপর, আমাদের যতগুলা গাণিতিক সমস্যা আছে ওই সমস্যাগুলোর উপর। তাছাড়া হচ্ছে আমাদের জন্য হচ্ছে আমাদের যে সাধারণ গণিতের জন্য হচ্ছে খুবই স্বনামধন্য একজন শিক্ষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হচ্ছে পরিসংখ্যান বিভাগের একজন সিনিয়র শিক্ষক হচ্ছে আরিফুল ইসলাম সোহাগ ভাইয়া। উনি হচ্ছে ক্লাস দিবেন তোমাদের সাধারণ গণিত রাত 8:30টায়, রাত 8:30। জেনারেল ম্যাথ, জিএম জেনারেল ম্যাথ, সেট ও ফাংশন, MCQ solving class, MCQ plus CQ2, MCQ plus CQ2 এটা লেখার দরকার নেই, MCQ plus CQ2, এমসিকিউ প্লাস সিকিউ দুইটাই পড়বে। কে আসতেছে? আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আরিফুল ইসলাম সোহাগ ভাই আসতেছে, ঠিক আছে? তো আগামীকাল মানে কি নেক্সট ডেটে? হ্যাঁ, আগামীকাল তারিখটা উল্লেখ করে দিচ্ছি আমি এখানে। তারিখটা হচ্ছে 7 তারিখ 7/12/2024, ঠিক আছে? আগামীকাল 7 তারিখ সন্ধ্যা 6টায় হচ্ছে আমার ফিনান্স ক্লাস পার্ট 2, মানে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলা। আর রাত 8:30টায় তোমাদের সামনে আসতেছে আরিফুল ইসলাম সোহাগ ভাইয়া। উনি হচ্ছে ওনার ক্লাস তোমরা করো, ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে। তো এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।